অনেক ইলাবোরেটলি আসলে এক্সপ্লেইন করেছেন যে কোশ্চেনগুলো আমাদের সবসময় থাকে রমজান নিয়ে, মেজরিটি অলমোস্ট কাভার্ড। So now, thanks to the speaker for integrating all the things, medical perspective, and fatwa is explaining with the medical knowledge and anatomy and physiology. So this is very great. So now the floor is open for question and answer. না, ডক্টর মামুন আগে হাত উঠেছে। না, যে আগে হাত উঠাবে সেই আগে। থ্যাংক ইউ স্যার। ছোট কোশ্চেন, অনেক কিছু লিখছে আইভি ড্রাগস এর ভিতরে হচ্ছে হলো লেন্টি আলসারেন্ট, এটাতে রোজা ভাঙবে কি ভাঙবে? অ্যান্টি আলসারেন্ট আইভি প্রিপারেশন। আমি আবার একটা কথা মনে করায় দিই যে অ্যাকচুয়ালি এই যে সিচুয়েশনগুলো আমরা বললাম, আমরা উই শুড ট্রাই টু অ্যাভয়েড ডিউরিং ফাস্টিং টাইম এই সমস্ত প্রসিডিওর কিংবা ট্রিটমেন্টগুলো আমরা ফাস্টিং টাইমে অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপরে যদি লাগে সেই ক্ষেত্রে হচ্ছে যেমন অ্যানালজেসিয়া পেন, এটার জন্য শুধু শুধু রোজা ভাঙার দরকার নেই। একটা একটা 2 ml বা 1 ml যদি দেয় কিছুই হবে না। আইভি যদি ইসে দেওয়া হয়, এদের মানে ট্রিটমেন্ট হিসেবে যদি দেওয়া হয়, পরিমাণ যদি খুবই অল্প থাকে তাহলে ভাঙবে না। যদি পরিমাণ বেশি থাকে, আইভির পরিমাণ খুবই অল্প, কোনো নিউট্রিশন প্রোভাইড করবে না। শর্ত হচ্ছে আমাদের, আমি একটা জিনিস বোঝায় বলি, সেটা হচ্ছে আমরা খাই, আমাদের খাওয়ার একটা উদ্দেশ্য আছে। খাওয়া পান করা এটা হচ্ছে উদরপূর্তি, পেট ভরে ক্ষুধা নিবারণ হয়, কিন্তু একটা জিনিস আছে স্যাটাইটি, তৃপ্তি। খাওয়ার পরে যেটা হয় সেটা হয় স্যাটাইটি, তৃপ্তি। আমাদের স্টমাক থেকে পরে ডাইজেশন অ্যাবজর্পশন হয়, সিস্টেমে যায়, সার্কুলেশনে যায়, ব্রেনে যায়, স্যাটাইটি সেন্টারে গিয়ে তৃপ্তি দেয়। এছাড়াও কিছু নিষিদ্ধ কাজ আছে, যেমন মানে সেক্সুয়াল যে বিষয়গুলো, এখানে তৃপ্তির একটা বিষয় আছে। আল্লাহ তাআলা এখানেই পরিশুদ্ধি করার জন্য পানাহার এবং অন্যান্য যে স্যাটাইটি বা স্যাটিসফ্যাকশন এগুলোর থেকে বিরত রাখা। সো এই বেসিক প্রিন্সিপালটা মাথায় রেখে আমরা যদি দেখি যে খাদ্যটা, যদি ইনজেকশনটা কোনো খাদ্যর পরিপূরক না হয়, অল্প পরিমাণে হয়, তাহলে দেওয়া যাবে। কারণ বেশি পরিমাণে হলে আবার ডিহাইড্রেশন কারেকশন করে দেবে। ঠিক আছে স্যার। আসলে প্রত্যেক ধর্মে ফাস্টিং কি করা হয়েছে, ফাস্টিং করার জন্য আমাদের এখানে হিন্দু ধর্মের একাদশী মানুষ খায় না, কোনো পূজা পার্বণ করে মানুষ খায় না, ফাস্টিং থেকে করে পূজা করে বিয়ে দিয়ে জামাই বউ বিয়ে না হোক জামাই খায় না, কিন্তু প্রত্যেক ধর্মে ইসলাম ধর্ম তো আসছে খায় না স্যার, উপাস থাকতে হচ্ছে, খায় না, মেয়েও খায় না। ইসলাম ধর্মের যে নিয়ম করা হয়েছে মাসে বছর 1 বছর ফাস্টিং শুধু ফাস্টিং করা মানে কি, আমার সামনে অনেক খাবার সবগুলো মানুষ কিন্তু সংযম শিক্ষা দেয় যে আমার সামনে অনেক খাবার, আমার পেটে আমার অনেক ক্ষুধা, আমি খাইতেছিলাম, কত সংযোগ হলে একটা মানুষের মধ্যে সংযোগ, অনেক ক্ষুধা, অনেক পানি তুলে আসলে পানি আছে, পানি আমি খাই না, আমি খাবার খাই, তো মানুষকে সংযোগ শিক্ষা দেয়। আমি এবার চিন্তা করি যে এই ধর্মের এত সুন্দর নিয়ম, যে এত সংযোগ শিক্ষা দেয়, এই লোকগুলি কিভাবে রমজান মাসে মোবাইলে, প্রত্যেক মোবাইলই আসছে যে সন্ধ্যার পরে সাবধান থাকবে। কারণ কি, ওই সময় মানুষ সারাদিন উপাস থেকে খাবার মসজিদে যাবে, পুরুষরা বাড়িতে থাকবে, ছোট আমি কাজে শুনতে অনেক কষ্ট হয়েছে যে এই যারা এত বড়, যারা সংযোগী, আমি তো দেশটা থাকবে, দেশটা কি সোনার দেশ থাকবে, এই দেশগুলো চুরি হবে না, ডাকাতি হবে না, মানুষ দিনগুলি করবো না, অনেক আমি একটু বলি একটু মেডিকেল, যেমন আমার কাছে অনেক কি আসছে তারা সবাই বলে স্যার আমি কি রোজা থাকবো কি থাকবো। তো আমি কিন্তু একটা কথা বলি কি, অনেকে বলে কি যে পেটের ব্যথা, মনে পেপটিক আছে, আমরা যদি কি ক্ষুধা লাগে ফাস্টিং হলে পেপটিক আছে পেট বাড়ার কথা, ওরা বলে কি স্যার রোজার মাসে স্যার আমি অনেক আমি খালি পেটে থাকি, আমার তার সমস্যা হয়েছে। তাদেরকে আমরা কি বলি যে ইয়েস থাকে, অবশ্যই থাকবে, রোজা থাকবে। যেমন একটা মেন্টাল মানে মানসিক দিকও কিন্তু আছে, মানসিক প্রিপারেশন নেওয়া,
ওদের কিন্তু একটা ব্যাপার আছে, রোজা থাকলে তার ভালো হবে, তার যে একটা চিন্তা ছিল সেই লোক আমার বলে যে আমি স্যারকে রোজা থাকবো কি থাকবো না। কি বলবো, আমরা জানি যে গ্রুপ লিভার গ্রুপ অনেক ফাস্টিং থেকে কি হতো, সুগার অনেক কমে যাবে, হাইড্রোগ্লাইসিমিয়া বেশি হাইড্রোগ্লাইসিমিয়া। আমরা ওদের বলি যে দেখো তুমি আগে কি দেখো রোজা থাকো, তাকে যদি তুমি ইফতার টলারেট করে তুমি থাকতে পারো, তোমার যদি খুব খারাপ লাগে তুমি দেখো দেখো জিনিসটা দেখো। আমরা সেই জায়গাতে কি করি, যারা চাইল্ড পাও এস স্কুলে তাদেরকে আমরা বলি ঠিক আছে থাক, চাইল্ড পাও এ মানে নর্মাল, যারা সি ডি ওদের বলে আসলে থাকা ওই জন্য তারা যদি থাকা, যদি আপনার থাকতে খুব চান দেখেন থেকে দেখবেন, যদি খারাপ লাগে ভাঙে বলে দেয়, দুপুরবেলা খারাপ লাগে সবাই বেশি ভেঙে দেবে, এটা আর যেটা এন্ডোস্কোপি করলে কি রোজা থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমার একটা খুবই কনফিউশন। প্রথম দিকে জয়েন করি তখন আমি প্রথম বলতাম যে আমার ধর্মীয় ব্যাপারটা এই ব্যাপারটা আপনি দুর্গা বলার সুযোগ দেয় বিপদ, যার জন্য আমি বলতাম যে ঠিক আছে তুমি কি করো, ইফতারটা একটু পানি খেয়ে ভালো, পরে আমি এন্ডোস্কোপি করি, পরে তুমি খাওয়া দাওয়া করবো। অনেক দিন আমি স্যার আমি জানি আইসি স্যার এন্ডোস্কোপি করে স্যার রোজা স্যার ভাঙে, আমি কিছু হুজুরের সাথে আলাপ করছি যে প্রথম দিকে তোমার আমার এটাই বলছে যে না এটা শুরু করলে একটু রাখি। এখানে যে মূলনীতিটা আমি বললাম যে ফার্স্ট এন্ডোস্কোপির মূলনীতি, সেটা হচ্ছে জেল দিতে হয় নাকি? না, আমার তো জেল লাগে, কোনো জেল লাগে না। যদি জেল ইউজ না করা হয়, অর্থাৎ কোনো এক্সট্রা সাবস্টেন্স, অনেকে স্প্রে দিয়ে করে, যে অ্যানেস্থেটিক স্প্রে দেয়, তার বিষয় লাগে না, আমরা কিছু দিই না, কারণ দেখছি কি যদি কিছু না দেওয়া হয় তাহলে ফাস্টিং ব্রেক হবে না। যদি কোনো অ্যাডিং সাবস্টেন্স যেমন অ্যান্টিটিউব দেওয়ার জন্য আমরা জেল দিই। আর কি জেল জেল যেগুলো আমরা প্রথম যারা করে সারা জেল মাখাই মেশিন লাগাই এমন যে খাওয়া তো দিলে কি এটা না, তাহলে অ্যালাউড। যদি জেল না থাকে তাহলে প্রসিডিউরটা দেখার জন্য অ্যালাউড। তবে ওইখানে যদি কোনো প্রসিডিউর করা হয়, ব্লিডিং হয়, তাহলে আবার সেটা আবার সমস্যা। শুধু দেখার জন্য বায়োপসি নেয়, ব্লিডিং হয়, তাইলে আবার এই জিনিসটা বেটার টু টেক দিস ডু দিস প্রসিডিউর আফটার ইফতার, এটা সবচেয়ে ভালো। আচ্ছা, পিছনে ডক্টর ফারজানাও আছে, ফারজানা আনার। আচ্ছা ম্যাডাম, একটু আমি বলি 1 মিনিট। আমাদের ইসলামে দুটো বিষয় আছে, একটা হলো অ্যালাউড আর একটা হলো তাকওয়া। তাকওয়া ইজ মোর পারফেকশন টু ডু ইট। সো অ্যালাউড ঠিক আছে, তবে আমার মনে হয় তাকওয়া বলে যে ইটস বেটার টু অ্যাভয়েড। ম্যাডাম প্লিজ। Thank you, Professor Bari, for nice presentation. আমাদের প্রশ্ন হলো প্রেগনেন্সি একটা দীর্ঘ সময়, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তো আমরা এত ইসলামিক দৃষ্টিতে বলতে পারি না, রোগী ফার্স্ট ট্রাইমেস্টার এসে বলে রোজা রাখা যাবে। আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টার রোগী বাচ্চার ডিমান্ড কম রাখতে পারে, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার এই ক্ষেত্রে কিন্তু রোগীরা মাঝে মধ্যে এসে বলে যে এসপিটাল মুভমেন্ট, আলট্রাসোনোগ্রাফি করলে অলিগোহাইড্রোজেন, এইসব ক্ষেত্রে আমরা কি করি? থ্যাংক ইউ ম্যাডাম। এটা তো আসলে খুবই প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন। এমনি ফতোয়ার কিতাবের মধ্যে যে জিনিসটা আছে, প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, ব্রেস্ট ফিডিংয়ের পিরিয়ডে, প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিংয়ের পিরিয়ডে যদি বাচ্চার জীবনের আইওজিআর হয়, সোজা কথা আইওজিআর থাকে যদি, অথবা লাইফ সেটিং কোনো কন্ডিশনে, অথবা মায়ের যদি এরকম হয় ল্যাকটেশনের কারণে ডিহাইড্রেশন হয়ে একদম অবস্থা খারাপ হয়ে যেতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে, অথবা তার বডিতে রিজার্ভই এমন নাই, অনেকে আছে মোটা সোটা একদম ভালো, কিছুই হবে না। তো এটা ডিসাইড করবে ফিজিশিয়ান। যদি দেখে তার জন্য লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন হতে পারে, নিষেধ করবে যে আপনি রোজা না রাখলেও চলবে, কারণ অনুমতি আছে। আর যদি মনে হয় যে না, সে মোটা সোটা আদারওয়াইজ সমস্যা হবে না, তাহলে বলবেন যে রোজা রাখেন। যদি কষ্ট হয়ে যায়, খুব বেশি কষ্ট হয়, তখন ভেঙে নিয়ে পুরো কাজা করে নেবেন। এইটা তো ম্যাডাম, রোজা রাখার বিষয়টা আসলে মানুষের মধ্যে কেন বিষয়টা আসে, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে যে রোজা রাখার ব্যাপারে অসংখ্য ফজিলত। আল্লাহ তাআলা আমাদের ক্রিয়েটর, আমাদের বডি কিভাবে চলবে এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানে। 365 বা 360 দিনের মধ্যে, লুনার মান্থ হলে 360 দিন, এর মধ্যে থেকে 29 বা 30 দিন হিসাব করলে দেখা যায় যে একদিনের জন্য 12 দিন। একটা রোজা রাখলে মিনিমাম 12 থেকে 15 দিন বডি ভালো থাকবে, আল্লাহ তাআলা ম্যান্ডেটরি করে দিয়েছে। আর রোজা যদি ডেলিবারেটলি কেউ ভেঙে ফেলে, অথবা এমন কাজ তারা যেটা নিষেধ, তাহলে তার জন্য কাজা কাফারা দুইটাই করতে হবে। আর কাফারা হচ্ছে কনসিকিউটিভ 60 ডেজ, 60 দিন পর্যন্ত রোজা অথবা 60 জনকে খাওয়াইতে হবে। এই ভয়ে এবং আল্লাহর হুকুমের কারণে মানুষ রোজার দিকে যায়।
আবার এই কথাও আল্লাহ বলে দিয়ে যে তোমাদের জীবন হুমকির মুখে যাক অথবা তোমাদের জন্য কষ্ট হোক, এটা আমি চাই না, তোমাদের জন্য সহজ হোক এটা চাই। ম্যাডাম, আপনি ওইভাবেই দেখবেন যে এই পেশেন্টটা যদি পেশেন্টের নিজের জন্য অথবা পেশেন্টের বাচ্চার জন্য যদি জীবন হুমকির সম্মুখীন হয় তাহলে রোজা ভাঙবে, আর যদি ওরকম না হয় ডাকতে পারে। ডক্টর ফারজানা। থ্যাংক ইউ স্পিকার ডক্টর বারিক স্যার, খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন, খুবই সময়োপযোগী, এবং আমি মনে করি যে আজকে অনেক কিছু শিখেছি, আরো কিছু শেখার বাকি, সেজন্যই আমার কোয়েশ্চেনটা করা। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে রোজা রেখে রুট ক্যানেল আমি জেনেছি যে পেইন কিলারটা দেওয়া যায়, অল্প পরিমাণে পেইন কিলার দেওয়া যায়, এতে রোজা ভাঙে না। তো আমি রুট ক্যানেলে যেরকম ওরকম বেশি ব্লিডিং হয় না, এটা নিয়ে আমার ওরকম কনফিউশন নেই। আমার কনফিউশন হচ্ছে এক্সট্রাকশন, দাঁত তোলাটা। তো আমরা যে পেইন কিলারটা দিয়ে দাঁত উঠাচ্ছি, তো ওখানে তো কোনো ক্ষেত্রে অল্প ব্লিডিং হয়, কোনো ক্ষেত্রে বেশি ব্লিডিং হয়। তো আমি জানতে চাই যে কতটুকু ব্লিডিং হলে আমার মানে পেশেন্টের রোজাটা ভেঙে যাবে। আমি নিজেও কনফিউজ থাকি যে আমি কি পেশেন্টের কোনো ক্ষতি করলাম কিনা, ওইটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। ধন্যবাদ। থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা সবচেয়ে বেশি সম্মুখীন হয় ডেন্টিস্ট যারা, ওরোফ্যারিঞ্জিয়াল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা, তাদের জন্য বেশি সমস্যা হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো প্রসিডিওর যদি সিক্রেশন অনেক জমে যায় এবং সেটা যদি আবার ভিতরে চলে যায়, সেটা কিন্তু একটা মানে ইনভ্যালিডেটর হিসেবে ধরা হবে, সিক্রেশন যদি অনেকগুলো জমে। বেটার এই ফাস্টিং পিরিয়ডে এক্সট্রাকশন অথবা প্রসিডিওরে না যাওয়াই উত্তম। আর যদি কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে বা এরকম কিছু আছে, দাঁতটা খুলে গেছে, খুলে দেওয়া হলো, অথবা সিভিয়ার পেইন, অন্য দিক থেকে বডির সব কিছু ঠিক আছে, সে নিজেও আগ্রহী, রোজাটা ভাঙতে চাচ্ছে না, অল্প পরিমাণে অ্যানালজেসিক দিয়ে যদি ব্যথা কমায় দেওয়া যায়, কুলি করে যদি পরিষ্কার করে দেয়, সেটা করা যাবে। প্রসিডিওরগুলো দিনে না করা উত্তম, তবে করলে যদি কোনো গলা দিয়ে ভিতরে কিছু না যায় তাহলে রোজা ভাঙবে না, অর্থাৎ অনুমতি আছে, তবে না করা উত্তম। ব্লিডিংয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে না করাই উত্তম। এইটা সাকার থেকে আমাদের দেখতে হবে। আমি যতটুকু জানি, if it is a flowing blood, should not do that, it will break the fast. প্রসিডিওরগুলো যদি রক্ত বাহিত হওয়ার মতন রক্ত হয়, অথবা সাকার দিয়ে যদি দেখা ডেন্টাল এক্সট্রাকশনে বাহিত হবে না, এটা তো মানে বলা যাবে না, হবে। কারো যদি হবে, বাহিত হবে, বাহিত হবে। আই থিঙ্ক বেটার টু অ্যাভয়েড। আমার কাছে যেটা মনে হয় এই সময় এই প্রসিডিওর না করতে হবে, কারণ এটা তো এন্ট্রি পয়েন্ট, একটা ভ্যালিডেটিং এন্ট্রি পয়েন্ট। এখানে আমাদের প্রসিডিওরগুলো বেটার না করাই ঠিক আছে। থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ মেডিসিন, থ্যাংক ইউ মাওলানা বারি। এটা নতুন জানলাম যে বারি একজন মাওলানা, হাফেজ এন্ড মাওলানা। গ্রেটফুল টু ইউ। আমার দুটো জিনিস, একটা অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে যেটা জানি যে ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, আমি যদি জেলি জাসুকের জেলি ইউজ করি তাহলে কেন তার রোজা ভাঙবে? এক। দুই নম্বর হলো যে সাবলিটরি যেটা দেয় সেটা দিলেই রোজা ভাঙবে কেন? এখানে দেখো যে ওটাও ভেঙে যায়। থার্ড হলো আমার কোশ্চেন হলো সিঙ্গেল এপিসোড ভমিটিং রোজা ভাঙবে। এই প্রশ্নগুলো আরেকটু এর সাথে আমি একটু অ্যাড করি। সাবলিটরি নিয়ে একটু কনফিউশন আছে অনেকে দেখি কি সাবলিটরি ভেঙে দেয়, ভেঙে যে লাগবে অর্ধেকটা দিয়ে দেয়। তাদের জন্য বিশেষ করে জুনিয়রদের বলি, সাবলিটরি পুরোটা কিন্তু ঔষধ না, একটা নির্দিষ্ট জায়গায় ঔষধটা দেওয়া আছে। এখন আমি অর্ধেকটুকু ভেঙে ফেলে দিলাম, আমার ওষুধটা কিন্তু ওর মধ্যে চলে যেতে পারে, তাতে বাকি যেটুকু দিলাম এটাতে কোনো লাভ নেই। ভাঙা যাবে না। আর একটা ডোজ তো আছেই, 1 to 2 মিলিগ্রাম প্রাকৃতি হিসেবে দেওয়া যায়। আমি মাঝামাঝি তো অনেক 12.5, 25, 50 আছে, 100। আমি যেটা বাচ্চাদের মতোই কথা বলছে, বড়দের এসব আলাপ নাই। থ্যাংক ইউ স্যার। আপনার বড়দের এসব আলাপ নাই স্যার, ভাঙাভাঙির কিছু নাই। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সাপোজিটরির বিষয়টা একটু খেয়াল করি স্যার। প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সাপোজিটরির বিষয়টা হচ্ছে সাপোজিটরি যেই জায়গাটায় যায় সেটা হচ্ছে রেক্টামে যায় আর কি। তো আমরা জানি অ্যানাটমি নলেজ থেকে যে ওই অ্যানাল ক্যানেলের একটা জায়গা আছে পেকটিনের টাইম, পেকটিনের উপরে হচ্ছে অ্যাবজর্পশন সার্ফেস আছে,
সংক্ষিপ্ত করে প্রেগনেন্ট লাইনের নিচে যদি কোনো কিছু ইউজ করা হয় সারফেসে, সেখানে কোনো কিছুই অ্যাবজর্পশন ওইভাবে হয় না, লোকালি অ্যাবজর্পশন হয়, কিন্তু উপরে গেলে গাটে অ্যাবজর্পশন হয়ে যায়, ওর তার মানে ব্লাড সাপ্লাই হচ্ছে পোর্টাল সিস্টেমে চলে যায়। তো সো ওইখানে যদি একটা সাপোজিটরি যায়, একটা সাবস্টেন্স, এটা কতক্ষণ পরে ডিসঅ্যাপিয়ার করে যায়, আপনি যদি কতক্ষণ পরে খোঁজান ওই সাবস্টেন্স আর খুঁজে পাবেন না, কারণ চলে গেছে। কাজে এটা একটা ইনভ্যালিডেটিং এন্ট্রি পয়েন্ট, ইনভ্যালিডেটিং ক্যাভিটি আমরা যদি এটা দেখলাম, সুতরাং রোজা ভেঙে যাবে। ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন যদি শুকনো আঙ্গুল দিয়ে করেন তাহলে কিছুই হবে না, কিন্তু দিস ইজ নট পসিবল, করাই যাবে। নট পসিবল। সিরা যাইবো। এখন যদি টিআরই করতে গেলে যদি জেলি লাগে, তো জেলিটা তো একটা এজেন্ট বা সাবস্টেন্স, এটা তো উপরে গেলে ওখানে অ্যাবজর্পশন সারফেসে গেলে গিয়ে অ্যাবজর্পশন হবে, সেই কারণে রোজা ভাঙবে। নাম্বার 3 কি জেনেছিল স্যার কোশ্চেনটা? ভমিটিং, সিঙ্গেল এপিসোডস অফ ভমিটিং যদি মুখ ভরে হয়, একদম ভমিটিং যদি মুখ ভরে হয় এবং সেটা যদি গিলেও ফেলে অথবা ফেলেও দেয়, রোজা ভেঙে যাবে। কিন্তু এটার জন্য জাস্ট পরে এটা আদায় করে নেবে, আর কিছু না, সে বাকি সময় সে অ্যাবস্টিনেন্সি থাকবে, খাওয়া দাওয়া করবে না। মানে এটা শুধু কাজে হবে, কাফারা হবে। কাফারা তোর প্রশ্নই ওঠে না, কাজা হবে। Thank you, the Department of Medicine, for selecting the time-demanding topic. তো আমার যেটা কোশ্চেন, আপনারা যেটা করেছে যে আমাদেরকে প্রতিনিয়তই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে গর্ভবতী অবস্থায় রোজা রাখা যাবে কিনা। তো আমাদের একটা সাইন্টিফিক ফ্যাক্ট নিয়ে যেটা আছে সেটা হলো প্রেগনেন্সি ইটসেলফ ইজ এ ডায়াবেটিক কন্ডিশন। প্রেগনেন্সি ইটসেলফ ইজ এ ডায়াবেটিক কন্ডিশন। সেখানে হলো যে প্রেগনেন্সিতে গ্লুকোজ যেটা সেটা হলো ফ্যাসিলিটেড এক্সিকিউশনের মাধ্যমে বাচ্চা শরীরে চলে যায়। আমাদের যা ব্লাড গ্লুকোজ লেভেল মায়ের থাকে তার থেকে 1 থেকে 2 মিলিগ্রাম নিচে থাকে হলো বাচ্চা। তাহলে প্রেগনেন্সিতে কিন্তু নর্মালি কিন্তু ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া আর ইভিনিং হাইপারগ্লাইসেমিয়া হয়, তাহলে এলিমেন্টারি গ্লুকোজ অ্যাবজর্পশন বেশি হয়ে যায় ডাবল। আর এমনিতেই যেহেতু ফ্যাসিলিটেড এক্সিকিউশনের মাধ্যমে বাচ্চা চলে যায়, মার কিন্তু নর্মালি কিন্তু হাইপোগ্লাইসেমিয়া। সকালে যদি আমরা নর্মালি মাকে ব্লাড সুগার করি নন প্রেগনেন্ট অবস্থায়, নন মানে ফাস্টিং অবস্থায়, তাহলেও কিন্তু ব্লাড সুগার ডায়াবেটিক পেশেন্টদের কম থাকে, আমার খাওয়ার পরে অনেক বেড়ে যায়। এই কারণেই আর প্রেগনেন্সিতে যদি আমরা রোজা রাখতে দেই, যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারে আমি নশে ভমিটিং হয়, যেহেতু ভিটামিন ডি বেড়ে যায়, যারা খেতে পারে তাদের জন্য সমস্যাটা, বাচ্চার ডিমান্ড তেমন বেশি না। কিন্তু যাদের এমনিতেই নশে ভমিটিং থাকে আগের থেকেই, ফাস্টিং যদি করতে দিই তাহলে কিন্তু অ্যাগ্রিভেটটা খুব বেশি, তাহলে তখন রাখা যাবে না। আর যারা তো যাদের অনেকেই দেখা যায় যে 50% কিছুই হয় না, তারা রাখতে পারবে ফার্স্ট ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টারের ডিমান্ডও খুব বেশি না, তখনও চাইবে। কিন্তু ট্রাইমেস্টার আফটার 20 উইকস কিন্তু বাচ্চার ডিমান্ড বেড়ে যায় অনেক। আর এদিকে মা যদি 12 ঘন্টা লাগে, প্রেগনেন্সিতে আমরা কি বলি ফ্রিকোয়েন্ট অল্প অল্প খাবেন। নর্মালি ফ্রিকোয়েন্ট বারবার মানে একবার বেশি খেলে হাইপার হয়ে যাবে, আর না খেলে হাইপো হয়ে যাবে। সেই জন্য আপনি 12 থেকে 14 ঘন্টা যদি অনেক সময় যে কয়েকটা রোজা গেল না, প্রায় 16 ঘন্টা রোজা, ওই সময় কিন্তু ইনভেরিয়েবলি প্রত্যেকটা মা যারা রোজা করে আসছে, বাচ্চা ইউরিয়া হয়েছে, লাইকার কমে গেছে, বাচ্চার মুভমেন্ট কমে গেছে। কাজেই আমার মনে হয় আপনারা যদি বলে দেন, বিশেষ করে আমি যেহেতু নন মুসলিম, আমি যদি বলি যে আপনি করবেন না, এটা কিন্তু একটা আছে। তো যদি এটা হলো সায়েন্টিফিক্যালি কিন্তু প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি বমি না হয় তাহলে করতে পারবে। সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত যদি তার কন্ডিশন ভালো থাকে। জি ম্যাডাম, পরে কিন্তু এটার বিষয়টা হচ্ছে আসলে অনুমতি আছে ইসলামে, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ব্রেকফাস্টিংয়ের অনুমতি আছে, ভাঙতে পারবে, না রেখে পরে এটা আদায় করে নেবে পরের সময় আর কি। এখন অনেক রোগী আছে একদম অ্যাডামেন্ট, আমি রোজা কোনোভাবেই ভাঙবো না, যান জাকার যায়, এটা ঠিক না, এটাও অ্যালাউ করা হবে না। আপনি শুধু এতটুকু যে ওয়াইজ ডিসিশন দিবেন যে আপনার জন্য এটা মনে হয় লাইফ থ্রেটানিং হবে, বেটার আপনি অ্যাভয়েড করেন, পরে রাখবেন, এইটুকুন আপনি ইসলামে অনুমতি আছে। এটা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি প্রফেসরের রোজার সময় তো বিশেষ এসে আমাকে বলে যে রোজার খুবই কষ্ট হয়, আমার হাজবেন্ড চায় না যে আমি রোজা
প্রে করি। তাহলে ঠিক আছে, আপনার হাজবেন্ড কি করেন? তো আমি তার থানা যাবেন চেম্বার, আমি ঠিক আছে আপনাকে আসতে পারি। উনি যেহেতু বায়োকেমিস্ট্রি করেছেন, তো ওনাকে আমি একদম গ্রাফ এঁকে যে ফাস্টিং হাইপো হয়ে যায়, ইডিং ওভার বেড়ে যায়, তাকে যখন আমি বুঝাইতে সক্ষম হয়েছি তখন বলি আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হলো যে সবাইকে এত সময় আমরা দিতে পারি না, আর ওরকম সবাই শুধু বায়োকেমিস্ট্রি প্রফেসর ছিল, তাকে বুঝাতে পারছি। আচ্ছা, আমরা মেসেজটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কমেন্ট। প্রফেসর মির্জা মঞ্জুরুল হক স্যার। থ্যাংক ইউ। আমরা আর কোনো কোশ্চেন অ্যালাউ করবো না, বিকজ উই এট দ্য টাইম। স্যার আমাদের শেষ করে দিবেন। স্যার আপনি শেষ করবেন। Very precious and wonderful coincidence happened today. দুটা সুন্দর ঘটনা আজকে ঘটছে এই সেশন। একটা হচ্ছে the session has been held on the very first day of Ramadan. রমাদানের প্রথম দিন রোজার অনুষ্ঠান, এটা আলোচনা, এটা একটা কোইন্সিডেন্স। আরেকটা কোইন্সিডেন্স হচ্ছে the right person, মৌলানা হাফেজ Abdul Bari, who is presenting the day. Very well said by Professor Aminur. He is a very right person. Very right person today is presenting the day. And he is a physician, not a physician only. He is a qualified physician with postgraduate degree. He is very specialist. Maulana. এই আরেকটা ইনসিডেন্ট, কোইন্সিডেন্স আছে। দুইটা কোইন্সিডেন্স আমি বসে বসে ভাবতেছিলাম, চমৎকার দুটো কোইন্সিডেন্স আছে। আর এই যে রোজার যে বিষয়টা, সেটাকে আমি সবসময় সব জিনিস খুব মোটা দাগিয়ে চিন্তা করার চেষ্টা করি। রোজাটা হচ্ছে একটা ট্রেনিং। ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ লাইফ। জীবনের ধর্ম কিন্তু ইসলাম। ইসলাম হচ্ছে জীবনের ধর্ম। জীবনের সাথে যেটা দরকার সেটা ইসলাম অনুশাসন দিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে নেভার ইট ইজ রিজিক, কখনোই এটা রিজিক না। রিজিক না। রোজা কোনটাকে ভাঙবে, কে ভাঙতে পারবে, কার ভাঙা যাবে, কে ভাঙবে না, কত খালাসি আছে, অনেক আছে। রিলিজিয়ন অফ লাইফ। তো জীবন যদি গড়তে হয় তাহলে কি করতে হবে? ট্রেনিং করতে। বিসিএস পাস করলে পাঠাতে কোটাতে ট্রেনিং করে আসে। আর্মিতে চান্স পাইলে বলে যে প্রথম সে আর্মি বিগড়ে যায়, ছোট উলম্ব বেজা 10 কেজি 20 কেজি উলম্ব বেজা এখন দেখলে বোঝা যায় এই লোকটা আর্মিতে চান্স, তাই না? বিসিএস এর ট্রেনিং এ যেতে হবে, পাস করে, হ্যাঁ? আর্মি থেকে যেতে হবে। If you want to be a good Muslim, then you have to go through a system. সেটার জন্য বৎসরের একদম নির্দিষ্ট করে কয়টা দিন ট্রেনিং পিরিয়ড করে দেওয়া আছে, এবং সেটা তো ওদের জীবনে একবার, এটা বৎসরে বারবার। কেন বারবার করা হচ্ছে? এই জন্য যে স্মরণ করে দেওয়া, মনে করা যায়। এখন একদম গণ্ডিবদ্ধ ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আপনি ডুবাই দেওয়া, ডুবাই দিলে আপনি ফাইন প্রোডাক্ট বেরিয়ে আসবেন। সুতরাং নাথিং ট্রেনিং প্রসিডিওর, ট্রেনিং প্রসিডিওর প্রত্যেকটি বিষয় চিন্তা করে দেখবেন যে এগুলি ট্রেনিং এর অংশ। আর শেষ কথা হচ্ছে আমার, এই যে আলোচনাগুলো হয় যে রক্ত প্রকৃতি নাচতে ঢুকলে না কানতে ঢুকলে এটা হবে কিনা, ওটা হবে কিনা, নাথিং বিচার ছিল, নাথিং এত এগুলি নিয়ে আমার এত বিশ্লেষণের কোনো আমার মনে হয় প্রয়োজন আছে। যেটা আমি অর্থ করছি তাকওয়া, তাকওয়া এটা হচ্ছে ঈমানের তাকওয়া। সেটাই হলো মূল কথা। বলা হয়েছে যে ঘোড়ার পিঠে মুড়ি, ঘোড়া তাকে পৌঁছে বাড়ির কাছে দরজায় পৌঁছে দেন, মারা গেল, ঘোড়াটা মারা গেল। আগে পথে তো মারা যায়, আমি গল্প করি না, গল্প করছি না, যে ঘোড়াটা মনিরকে তার ঘরে পৌঁছে দিয়া ডাকাত দ্বারা আক্রান্ত হয়েছে, মনির আক্রান্ত হয়েছে, ঘোড়া তাকে কি করলো? একদম ঘরের দরজায় পৌঁছে দিয়া মারা গেল। এটাই হচ্ছে তাকওয়া।
দেখি হচ্ছে উইথড্র আমরা আমরা যেতে বলি উইথড্র আর ইসলামের তাকওয়া সুতরাং তাকওয়াটাই হলো বড় কথা আপনি কতটুকু কি করবেন না করবেন প্রত্যেককে কত বড় করবেন ব্যক্তিগতের ব্যাপারে আপনি কতটুকু বড় করবেন যদি বলো না যে বড় করলো না শুরু করবে তারপরে by amount the prices are just simply not be an amount. That's the trading. Okay, trading you make you to enter into the trading and keep your taqwa and shape your taqwa and shine your taqwa. That's all. Thank you. Thank you, sir. Thank you very much for your good compliment and Samari sir. So now I request Dr. Amena Khatun to say something. Thank you all of you for giving us some time to share these facts and meet all of about fasting. And now I will hand over my mic to sir so that he close the session. Thank you. Thank you very much for your short and brief comment. And now Professor Dr. Sultan Ahmed. Thank you, Dr. Bari, for your nice presentation. আজকের বাড়ির আলোচনায় যে আমাদের তিনটা জিনিস এখানে আলোচনা হয়েছে, এখন রিলিজিয়াস উপর ভিত্তি করেই মেডিকেল যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি। রিলিজিয়াস ব্যাপারে আমার কোনো কমেন্টের সুযোগ নাই, যেহেতু আমি রিলিজিয়াস নয়। আর মেডিকেল যে তথ্যগুলো আমরা পেয়েছি এবং মেডিকেলের ভিতরে সব তথ্য এখানে আলোচনা হয় নাই, এবং সেখানে আমাদেরকে ফিজিশিয়ান হিসেবে আমাদের জাজমেন্ট করার ক্ষমতা আছে। আমরা একটাই আছে, যদি রোগীর কোনো ক্ষতি হয় রোজা রাখলে, তাহলে আমরা অপশন দিতে পারবো যে আপনি রোজা রাখবেন না, সেটা আমরা দিব, আর সেখানে আমরা জাজমেন্টটা করে নিব। আর তারপরেও কিছু পেশেন্ট আছে সে রোজা রাখতে পারে, তার কোনো ক্ষতি হবে না, তারা আসলে রোজা রাখতে পারবে না, সেটাও মেসেজ দিতে হবে যে আপনি পারবেন, কোনো ক্ষতি হবে না। আবার কিছু পেশেন্ট আছে, এমন পেশেন্ট আছে সে রোজা রাখবে, তার ক্ষতি বা যাই কিছু হোক, সে কিছু বেনিফিট পাইছে, তার কোনো ক্ষতি হয় নাই, তাদেরকে আমরা ভালোভাবে বুঝাবো। শেষে যদি আমরা না পারি, কমপক্ষে বলে দেবো যে আপনার কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। Thank you very much, Dr. Sultan. আমরা যখন একটা খুব ভালো সিনেমা দেখি, মন খুব ভরে যায়। মাঝে মাঝে কিন্তু এই সফল সিনেমা করার সময় কিছু কিছু ক্লিপ দেখা, এবং সেই ক্লিপগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। কি করছে, কিভাবে ফান করছে, সবাই কিভাবে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করছে। তো আমাদের এরকম একটা গল্প আছে আজকের সেমিনারটা নিয়ে। আসলে প্রথমে দুটো কেস সিলেকশন করা হয়েছিল, তো এটা লম্বা রিভিশন দেওয়ার পরে একটা কেসের ব্যাপারে আমার একটু অবজারভেশন ছিল, তারা সেটা বাতিল করেছে। সেকেন্ড আরেকটা কেস খুবই চমৎকার ছিল, এটা আনইউজুয়াল প্রেজেন্টেশন অফ আ স্ট্রোক, তো সেটাও সিলেকশনে ছিল এবং সেটা প্রেজেন্টেশন করার কথা ছিল। পরে ডক্টর বারি বলল যে আমিনুল ভাই, প্রতি বছর তো আপনি রমাদান নিয়ে রমজানের আগে আগে একটা প্রোগ্রাম করেন, এইবার তো এটা হলো না বড় স্কেলে, কি করা যায়, তাহলে তোমার কি আইডিয়া? সে বলে যে আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু কথা বলি, আমাদের তোমার আইডিয়াটা আমাকে একটু শেয়ার করো, যে মেডিকেল রিলিজিয়াস অ্যাসপেক্ট নিয়ে কি একটু কথা বলা যায়, কেমন হবে টপিকটা। আমি বললাম যে এটা তো খুবই ভালো একটা টপিক হবে, এবং তোমার এক্সপার্টাইজ, মেডিকেল নলেজ অ্যান্ড রিলিজিয়াস নলেজ মিলে এটা যদি আমরা খুব প্রেজেন্টেবল করে প্রেজেন্ট করতে পারি অডিয়েন্সকে, দ্যাট উড বি ওয়ান্ডারফুল। সেই ওয়ান্ডারফুলের স্বাক্ষরটা ডক্টর বারি রেখেছেন তার বক্তব্যে আজকে। অনেক ধন্যবাদ স্পিকারকে, খুব সুন্দরভাবে চমৎকারভাবে স্পিচ করেছেন। তো এবং আমি মনে করি আমাদের এত চিন্তার মাঝে আমাদের টপিক সিলেকশনটা, যদিও একটু আমাদের ক্লিনিক্যাল সেমিনার শব্দটা আমরা যোগ করতে পারিনি, কিন্তু তারপরেও এটা আমার মনে হয় আমাদের জন্য একটা ভালো হয়েছে, সবার জন্য ভালো হয়েছে। সো অনেক অনেক ধন্যবাদ মেডিসিন ডিপার্টমেন্টকে, অনেক ধন্যবাদ মেডিসিন ইউনিট 2কে, তাদের অনেক এফোর্টের জন্য অনেক ধন্যবাদ। যে বিকজ টিম ওয়ার্ক ছাড়া আসলে কোনো ভালো জিনিস করা সম্ভব না, প্রত্যেকটা টিম মেম্বার এখানে ইনভলভ থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আজকে যারা অডিয়েন্স, যাদের জন্য প্রোগ্রামটা সফল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাই। পরের সেমিনারটা তো আমাকেই অ্যানাউন্স করতে হবে। হ্যাঁ, এটা কত? হ্যাঁ, নেফ্রোলজি। আচ্ছা, আমি দেখি নেফ্রোলজি, তারপরেরটা
আচ্ছা, আমাদের